হ্যালো। কথা কি বোঝা যায়? আমার একটু কনফার্ম করো তো, কথা বোঝা যায় নাকি? হ্যাঁ ভাইয়ারা, তাহলে শুরু করলাম আজকে। আজকে আমাদের টপিক হলো কার শক্তি ক্ষমতা। তো আমাদের প্রথম টপিক হলো কৃতকাজ। কৃতকাজ কি? কৃতকাজ কি? আচ্ছা, কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে তার যদি বলের দিকে সরণ ঘটে, তাহলে তখন কাজ হয়। ঠিক আছে, মনে করো কোনো বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুতে আমি বল প্রয়োগ করছি এদিকে। ঠিক আছে, এফ বল প্রয়োগ করছি, তাহলে যদি তার এদিকে যদি এস সরণ হয়, ঠিক আছে, তাহলে তার কাজ হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। কাজ ইজ ইকুয়াল টু ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ঠিক আছে। আচ্ছা, মনে করো বস্তুটা সরণ কোনো একটা কোণে হয়েছে, হ্যাঁ, মানে কোনো একটা অ্যাঙ্গেলের দিকে বস্তুটা সরণ হয়েছে। তাহলে আমরা বস্তুর কাজ কেমনে বের করব? আচ্ছা দেখো, এটা একটা বস্তু, এই বস্তুর সরণটা এদিকে হয়েছে, আরোহণের সাথে 30 ডিগ্রি কোণে হয়েছে। তাহলে আমরা কেমনে এর কাজ বের করব? আমাদের মনে রাখতে হবে সরণ যেদিকেই হোক, আমাদের কাজটা আনুভূমিকভাবে বের করতে হয়, মানে আনুভূমিক দিকটা আমাদের হিসাব করতে হয়। ঠিক আছে। তো আমাদের এখান থেকে এখানে আনুভূমিক বরাবর সরণটা কেমন হিসাব করব? আমাদের উপরের দিকে সরণ আছে এস, তো আমার এদিক বরাবর তাহলে সরণটা হবে হলো এস কস থিটা। থিটার মান দেওয়া আছে, এদিক বরাবর রূপাংশ হলো এস কস থিটা। মনে রাখতে হবে কাজ ইজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে সরণের রূপাংশের গুণফল। বল এফ, এফ গুণ বলের দিকে সরণের রূপাংশ হলো এস কস থিটা। বলের দিকে সরণের উপাংশ হইল এস কস থিটা। এই যে, তো আমাদের মনে রাখতে হবে কাজ ইজ ইকুয়াল টু বল গুণ বলের দিকে সরণের উপাংশের গুণফল। এটা মনে রাখতে হবে। ওকে, এখন আমাদের আরেকটা টপিক, এই টপিকেরই আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম। আচ্ছা, মনে করো একটা সারফেসে একটা বস্তু রাখা আছে, এই বস্তুতে আমি এদিক বরাবর একটা বল প্রয়োগ করলাম, এদিক বরাবর, হ্যাঁ, এদিক বরাবর বল প্রয়োগ করলাম। তো বস্তুটার মনে করো সরণ হলো এইটুক। ঠিক আছে, এইটুক সরণ হলো, এদিক বরাবর মনে করো আমি এফ বল প্রয়োগ করলাম, হ্যাঁ। আচ্ছা, এদিক বরাবর বল প্রয়োগ করলাম, কিন্তু দেখো ভাইয়ারা, মানে বস্তুটার কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করতেছে। আমি বলটা টানতেছি এদিকে, কিন্তু এদিক বরাবর একটা ঘর্ষণ বল বল কাজ করতেছে। এই ঘর্ষণ বলটাকে আমি ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ, ঘর্ষণ বল। আর নিচের দিকে অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণের ফলে সৃষ্ট বল এমজি। ঠিক আছে। আর উপরের দিকে কি? উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে, আর হ্যাঁ, মানে একটা বস্তুর উপর চারদিক দিয়ে বল কাজ করতেছে। ঠিক আছে। তারপরে আমাদের বের করতে হবে মোট কৃত কাজ কত, এই বস্তুর উপরে মোট কৃত কাজ কত। তো কি করতে হবে? আমাদের প্রথমে এফ বল দ্বারা কৃত কাজ বের করি। এফ বল দ্বারা কৃত কাজ, এফ বল দ্বারা কৃত কাজ W1 ধরি, হ্যাঁ, W1 ইজ ইকুয়াল টু এফ এস। আচ্ছা ভাই দেখো, এটা কিন্তু এই সরণের দিকেই বলটা মানে প্রয়োগ করা হয়েছে, এর মানে 0 ডিগ্রি কোণে বলটা প্রয়োগ করেছে এই সরণের সাথেই, তাহলে 0 ডিগ্রি। এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কত? 1, তাহলে এফ এস। আর ছোট হাতের এফ মানে ঘর্ষণের বল, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এফ বল দ্বারা কৃত কাজ W2 ইজ ইকুয়াল টু
W2 ইজ ইকুয়াল টু এফ এস কস, ভাই দেখো এটা একদম এদিকে 0 ডিগ্রি, তাহলে এদিকে 180 ডিগ্রি, একদম 180 ডিগ্রি, বুঝতে পারছো? 180 ডিগ্রি, তাহলে কি এফ এস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তো এইখানে দেখো, এখানে কস 180 ডিগ্রির মান কত? -1, তো মাইনাস এফ এস, ঠিক আছে। তারপরে এই এমজি বল দ্বারা কৃত কাজ, এমজি বল দ্বারা কৃত কাজ W3 ইজ ইকুয়াল টু এমজি কস, ভাই বেশি কিছু হিসাব করার দরকার নেই, এটার সাথে 90 ডিগ্রি কোণে আছে না, শুধু 90 লিখে দিলে হবে। কস 90, কস 90 ডিগ্রি মান কত? 0, সম্পূর্ণ কাজই 0। তারপরে উপরের দিকে লব্ধি বল বরাবর কৃত কাজ, মানে প্রত্যেকটা বল বরাবর কৃত কাজ, আর বল দ্বারা কৃত কাজ W4 ইজ ইকুয়াল টু আর কস উপর বরাবর 90, শুধু 90 ডিগ্রি হিসাব করলে হবে। 90, এই দেখো এই 90, তো কি কস 90 ডিগ্রির মান 0, তো 0, তাহলে মোট কৃত কাজ কত হবে? মোট কৃত কাজ W is equal to W1 plus W2 plus W3 plus W4। আচ্ছা এবার দেখো, এখানে বলা হয় নাই, এখানে বল ভেক্টর আর সরণ ভেক্টরের ডট গুণ হয়, বল আর সরণের ডট গুণ হয়, তাই এই কাজটা হইল স্কেলার রাশি, কাজ হইল স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে। কাজ স্কেলার রাশি, ডট গুণ হইলে আমরা ভেক্টর ভেক্টর ডট গুণ করলে আমরা কি পাই? স্কেলার পাই, তাহলে কাজ স্কেলার রাশি। হ্যাঁ, তারপরে ভাইয়ারা কোন জায়গায় ছিলাম? এই যে এখানে মোট কৃত কাজ, যেহেতু স্কেলার রাশি এই কারণে নর্মাল যোগ করলে আমরা মানে মোট কৃত কাজ পাবো। তো মোট কৃত কাজ দেখো এই দুইটা তো 0, তাহলে আমরা এফ এস মাইনাস এফ এস এই দুটো যোগ করতে হবে, তাহলে আমাদের হয়ে যায় এফ এস মাইনাস এফ এস, হয় হলো এফ মাইনাস এফ ইন্টু এস। এটা আমরা লব্ধি বল বলবো, এই যে এইটুকরে আমরা লব্ধি বল বলতে পারবো, লব্ধি বল, ঠিক আছে। এটা লব্ধি বল, আর এটা কৃত কাজ, এই পুরোটারে মোট কৃত কাজ বলা হবে, একটা বস্তুর উপরে মোট কৃত কাজ। আচ্ছা একটা ম্যাথ দেখাই, এই রিলেটেড একটা ম্যাথ দেখাই। কোনো বস্তুর উপরে এফ বল প্রয়োগে বস্তুটি এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয়, তাহলে কৃত কাজ কত? ম্যাথটা দেখো, কোনো বস্তুর উপরে এফ বল প্রয়োগে বস্তুটি এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয়, তাহলে কৃত কাজ কত? দেখছো ম্যাথটা? এখন ম্যাথটা করি। আচ্ছা ভাইরা, আমরা সূত্রটা জানি না, W is equal to F dot S জানি। তো আমাদের এখানে বল দেওয়া আছে, আমাদের সরণটা বের করতে হবে। সরণ কত? বলটা তো দেওয়া আছে, এই যে বল, সরণটা বের করতে হবে। সরণ কেমনে বের করব? সরণ S is equal to S ভেক্টর is equal to, এই সরণটি কেমনে বের করতে হয়? শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। শেষ অবস্থান কি? শেষ অবস্থান হচ্ছে
2 minus 0i plus 0 minus 2j plus 2 minus 1k। ঠিক আছে, তো সরণ কত হয়? সরণ হলো 2i minus 2j plus k। এটা সরণ। আমাদের কাজ বের করার সূত্র কি? w is equal to fs। w is equal to fs। তো এই দুইটার ডট গুণ করলে আমরা কাজ পাবো। তো i minus 2j plus 4k ডট গুণ 2i minus 2j plus k। তো আমরা ভেক্টরের অধ্যায়ে ডট গুণ শিখছি, ধরে নিলাম তোমরা সবাই ডট গুণ পারো। তো ডট গুণ কেমনে? এটার সাথে এটা গুণ করব, আমার আই থাকবে না। তো 2 প্লাস 4 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4কে 4, তাহলে কত হয়? 10। তো 10 জুল। ঠিক আছে, 10 জুল। এটা হলো আমাদের কাজ। তারপরে শক্তিতে আসি। শক্তি কি? শক্তি কাকে বলে? আমরা ছোটবেলায় পড়ছি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, কিন্তু এখন সব কিছু আলাদা। শক্তি কি? আচ্ছা, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুর সরণ ঘটে। আচ্ছা, তো সরণ ঘটলে কি হয়? বস্তুটার কাজ হয়। হ্যাঁ, এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলে বস্তুটার সরণ ঘটে, তাহলে বস্তুটা দ্বারা কাজ সম্পাদিত হয়। আচ্ছা, কাজ ইজ ইকুয়াল টু আমরা শক্তির পরিবর্তন ধরতে পারি। কাজ মানে কি? শক্তির পরিবর্তন। আচ্ছা দেখো, এই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করলা, এই জায়গা থেকে এই জায়গায় সরণ ঘটলো, তাহলে কি বস্তুটার শক্তির পরিবর্তন হলো না? প্রথমে একটা শক্তি ছিল, শেষে আরেকটা শক্তি পাইলো। তো কয় রকম শক্তির পরিবর্তন হয়? এখানে 2 রকম শক্তির পরিবর্তন হয়, বিভব শক্তি ও গতিশক্তি। বিভব শক্তি কি? বিভব শক্তি, আচ্ছা বিভব শক্তি কি এটা এখন না বুঝি, মানে খালি এখন মনে রাখবা 2 রকম শক্তির পরিবর্তন হয়, একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতিশক্তি। বিভব শক্তির সূত্র কি? ইপি ইজ ইকুয়াল টু mgh, আর গতিশক্তির সূত্র ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এই দুটো মনে রাখবা। কাজ ইজ ইকুয়াল টু শক্তির পরিবর্তন। কেমন শক্তির পরিবর্তন হয়? বিভব শক্তির পরিবর্তন হয়, গতিশক্তির পরিবর্তন হয়। হয় বিভব শক্তির পরিবর্তন হবে, নয় গতিশক্তির পরিবর্তন হবে। এমনও আছে 2টা শক্তির পরিবর্তন হয় একটা কাজে। তো ইপি, এটা ইকে মনে রাখবা। একটা ম্যাথ দেখি, কৃত কাজ দিয়ে ম্যাথ। আচ্ছা, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি সিঁড়ি বেয়ে 60 কেজি এর এক লোক 20 কেজি এর বোঝা নিয়ে উপরে উঠছিলেন। প্রতিটি ধাপ 25 সেন্টিমিটার উঁচু এবং মোট 40টি ধাপ থাকলে লোকটির কৃত কাজ কত? আরেকবার পড়ি। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি সিঁড়ি বেয়ে 60 কেজির একজন লোক 20 কেজি ভরের বোঝা নিয়ে উপরে উঠছিলেন। প্রতি ধাপ 25 সেন্টিমিটার উঁচু, মানে সিঁড়িটার প্রতিটা ধাপ 25 সেন্টিমিটার উঁচু এবং মোট 40টি ধাপ থাকলে লোকটির কৃত কাজ কত? আচ্ছা দেখো কেমনে কি করতে হবে। এখানে অঙ্কে কি বলছে? সিঁড়িটা হলো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। তারপরে প্রতিটা ধাপ, মনে করো এই যে প্রতিটা ধাপ 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার মানে কি? 0.25 মিটার। তারপরে তাহলে মোট উচ্চতা কত হয়? মোট উচ্চতা h is equal to 0.25 ইন্টু 10, সরি 40টা সিঁড়ি আছে,
কত হয়? 10 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা কি শিখছি? কাজ ইজ ইকুয়াল টু কি? শক্তির পরিবর্তন। তো দেখো, একটা বস্তুরে সিঁড়ির নিচ থেকে উপরে নিয়ে গেল, এখানে কি গতির কি কোনো পরিবর্তন হয়েছে? এখানে বিভব শক্তির পরিবর্তন হয়েছে। তাহলে বিভব শক্তি পরিবর্তনের সূত্র কি? কৃত কাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন। লিখি, কৃত কাজ ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন, তো বিভব শক্তির পরিবর্তন mgh। ঠিক আছে। তো আমার এখানে কোণের মান আমাদের কনফিউশন করার জন্য দিছে, কোণের মানের আসলে কোনো দরকার নেই, কখন লাগবে তাও দেখাচ্ছি। আপাতত এটা দেখি, কৃত কাজ কেমনে বের করব। কোনো বস্তুরে নিচ থেকে উপরে নিয়ে গেল, এর কৃত কাজটা কত? কৃত কাজ ইজ ইকুয়াল টু mgh। এম এর মান কত? 60 আর 20, মানে মোট ভর 60 প্লাস 20। জি এর মান 9.8, আর উচ্চতা কত? উচ্চতা পাইলাম 10 মিটার। তাহলে কত হয়? গুণ করলে হয় হলো 40, 7840 জুল। ঠিক আছে। কোনো বস্তুটারে মানে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেলাম, তাহলে তার মানে কাজ কত হয়? কৃত কাজ কত হয়? কৃত কাজটা আমরা এখানে বের করলাম। আচ্ছা ভাইরা, এখানে দেখো, যদি কোণের মানটা যদি আসলে কাজে লাগে তাহলে কেমনে কাজে লাগবে? কোণের মানটা এখানে কি কাজে লাগতে পারে? দেখো, আচ্ছা যদি বলে সিঁড়ির দৈর্ঘ্য 30 মিটার আর 10 মিটার, সিঁড়ির দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, মনে করো এখানে তো এটুক 10 মিটার বলা হয়েছে, হ্যাঁ। যদি বলতো সিঁড়ির দৈর্ঘ্য 10 মিটার, যদি বলতো এই সিঁড়ির দৈর্ঘ্য 10 মিটার, তাহলে কেমনে কি করতে হইতো? 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে আমাদের এখানে করতে হইতে হলো এইটুকটা বের করতে হইতো। হুম, এইটুকু উচ্চতা বের করতে হইতো। এটা কেমনে বের করতাম? আমরা সূত্র জানি না, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? লম্ব কত? এখানে লম্বটাই তো বের করতে হবে, লম্ব এইচ আর অতিভুজ কত? 10। তাহলে আমার এইচ ইজ ইকুয়াল টু 10 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমি উচ্চতা পেয়ে গেলাম। তো এখানে আমাদের এখন কৃত কাজ বের করতে হবে। কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কেমনে বের করব? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কৃত কাজ কেমনে বের করব? সেটি ভাইরা তখন দেখতেছি না কিছু, আরেকবার বলি। আচ্ছা, যদি বলতো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং সিঁড়িটার দৈর্ঘ্য 10 মিটার, আমার এখানে লম্ব দূরত্বটা বের করতে হবে, কারণ সরণটা উপরের দিকে হয়েছে। ঠিক আছে। তো লম্ব দূরত্ব কেমন বের করবো? লম্ব দূরত্ব বের করার সূত্র আমরা আগে জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আর লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত? এইচ, এইচটা বের করতে হবে। আর ভূমি কত? অতিভুজ কত? অতিভুজ এখানে 10, তো লম্ব বাই অতিভুজ। তো এখান থেকে আমরা উচ্চতা এইচ পেলাম। এইচ ইজ ইকুয়াল টু 10 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে। যখন বসাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, mgh, এখানে এম এর মান কত? এম এর মান 80 আগে পাইছি, 80, জি এর মান 9.8, আর এইচ এর মান 10 সাইন 30 ডিগ্রি, 10 সাইন 30 ডিগ্রি। তো আমাদের এটা বের করলে অ্যান্সার আসে হলো, এটার অর্ধেক আসবে, হাফ। তো 3920 জুল, 3920 জুল। ঠিক আছে। আমাদের যদি এখানে 30 যদি কাজে লাগে তাহলে এভাবে আসবে, অন্য কোনোভাবে আসবে না। এখন আমাদের টপিক হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, কি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ? আচ্ছা, একটা বস্তুর উপরে মনে করো বল প্রয়োগ করতেছি, একবার ধাক্কা দিছি, থামতেছি, আবার একটু পর ধাক্কা দিছি, মানে বল একটু পর পর পরিবর্তন হচ্ছে। একটু পরে জোরে ধাক্কা দিছি, আস্তে ধাক্কা দিচ্ছি, হ্যাঁ। তো এভাবে বল পরিবর্তন হচ্ছে। তো আমরা এরকম যদি বল পরিবর্তন হইতে থাকে তাহলে আমরা কৃত কাজ কেমনে বের করব? তখন আমরা একটা ক্ষুদ্র মানে সরণের হিসাব করব, একটা ক্ষুদ্র সরণের হিসাব করব, মানে একদম শূন্যের কাছাকাছি সরণটা হবে।
বুঝছো? আর আমাদের এখন কেমনে হিসাব করবো? আচ্ছা, মনে করো আমরা ক্ষুদ্র সরণটা হিসাব করব আর বল হিসাব করব। এখানে আমরা কৃতকাজটা বের করতে হবে। মানে ক্ষুদ্র সময়ে কৃতকাজ, মানে ক্ষুদ্র সরণের কৃতকাজ dw is equal to f ডট ds, মানে f ds। এখানে ক্ষুদ্র সরণ, এখানে বল প্রয়োগ করা হয়েছে, মানে ক্ষুদ্র সরণে কতটুক বল প্রয়োগ করা হয়েছে, আর এখানে কৃতকাজ, ক্ষুদ্র সরণের কৃতকাজ। ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে তো ক্ষুদ্র সরণে না, আমাদের সম্পূর্ণটা বের করতে হবে। এই কারণে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি আসে? w is equal to f ds। ঠিক আছে? আচ্ছা, আমাদের ডট গুণের নিয়ম আমরা তো জানি, কাজ ইজ ইকুয়াল টু এফ এস। এখানে ডট গুণ হয় এফ ডট এস, ভেক্টরের ক্ষেত্রে ডট গুণ হয়। মানে এফও তো ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, দুটো ডট গুণে আমরা স্কেলার রাশি পাই, এই যে এটা। তো আমাদের এখানে এই ডট গুণের নিয়ম অনুসারে এফ কস থেটা ডিএস, এ মানে ডট গুণের সূত্র, নর্মালি সূত্র। আচ্ছা, যদি কস থিটার মান 0 হয়, মনে করো সরণটা আনুভূমিক বরাবরই হয়, তাহলে কি হবে? যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে w ইজ ইকুয়াল টু এফ ডিএস, এটা হবে। ঠিক আছে? যদি আমার থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, এবারে কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। ঠিক আছে? তো এর একটা গ্রাফিক্যাল মানে আছে। এই গ্রাফিক্যাল মানেটা কেমনে? এই ধরো গ্রাফ, এই গ্রাফের এদিক বরাবর বল এফ আর এদিক বরাবর সরণ এস। ঠিক আছে? তো আমার পরিবর্তনশীল বল, তাই মনে করে যে এমনি পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। এখন আমার কাজটা বের করতে হবে। মনে করো আমার S1 বিন্দু থেকে S2 বিন্দুতে কাজ বের করতে বলছে, তাহলে কি আপনি এই ধরো মনে করো এখানে S1 বিন্দু আর এখানে S2 বিন্দু, এর ক্ষেত্রফলটাই হবে আমাদের কাজ। এর ক্ষেত্রফলটাই কি হবে? আমাদের কাজ হবে। যেহেতু w ইজ ইকুয়াল টু এফ এস, গুণ গুণ করা লাগবে। তো এদিক বরাবর, এদিক বরাবর এফ, এদিক বরাবর এস, এর ক্ষেত্রফলটা বের করলে আমরা কৃত কাজটা পাই যাবো ডাব্লু। ঠিক আছে? বের করলে আমরা ডাব্লু পাবো, এর ক্ষেত্রফলটাই। সরি, ভিতরে দেখি ডাব্লু। তো এটার সেরকম ইম্পর্টেন্স নাই, মানে বেসিক্যালি একটু বেসিকটা স্ট্রং করার জন্য একটু দরকার ছিল। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হব। 3 কেজি ভরের একটি বস্তুর উপরে একটি বল ক্রিয়াশীল। 3 কেজি ভরের একটি বস্তুর উপরে একটি বল ক্রিয়াশীল আছে। বস্তুটির অবস্থান সমীকরণ x ইজ ইকুয়াল টু এত, আর x এর মান মিটারে এবং t এর মান সেকেন্ডে। t ইজ ইকুয়াল টু 0 হতে 4 সেকেন্ড, মানে t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বলটির বস্তুর উপরে কৃত কাজের হিসাব করতে হবে। মানে অঙ্কটা কি, বস্তুটার ভর দেওয়া আছে, সরণ দেওয়া আছে, এই যে অবস্থানের সমীকরণ দেওয়া আছে, মানে সরণ দেওয়া আছে। বস্তুটার সরণটা t ইজ ইকুয়াল টু 0 থেকে 4 সেকেন্ডে হয়। তো এই সময়ের মধ্যে একটা মানে বেগ পাই, এখানে একটা আদি বেগ থাকে, এখানে একটা শেষ বেগ থাকে। তো কৃত কাজ বের করতে বলছে এই 4 সেকেন্ডের মধ্যে, কৃত কাজ বের করতে বলছে। কেন বের করব? এখানে দেখো, এখানে কিন্তু বিভব শক্তির কোনো কথা বলা হয় নাই, এখানে গতিশক্তির কথা বলা হয়েছে। কারণ দেখো, এখানে সময় দেওয়া আছে আর এখান থেকে আমাদের বেগটা বের করতে হবে। তো এখানে বেগ দেওয়া থাকলে বেগের পরিবর্তন হলে কি হয়? আমাদের গতিশক্তির পরিবর্তন হয়। তো গতিশক্তির পরিবর্তন হয় এখানে, তাহলে আমরা করি কেমনে? কাজ, এখানে কৃত কাজ বের করতে বলছে, তো কাজ ইজ ইকুয়াল টু কি আমরা জানি, কাজ ইজ ইকুয়াল টু শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন। কাজ ইজ ইকুয়াল টু শক্তির পরিবর্তন। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখানে কি হয়েছে? গতিশক্তির পরিবর্তন হয়েছে।
গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন হয়েছে। তো কেমন পরিবর্তন হয়, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এখানে গতিশক্তির পরিবর্তন হয়, এখানে শেষ গতিশক্তি, এখানে আদি গতিশক্তি, মানে এখানে শেষ বেগ এটা হলো আদি বেগ, মানে প্রথমের যে বেগটা থাকে। আমাদের এখানে তো বেগ তো দেওয়া নাই, কেমন এখন বেগটা বের করতে হবে। বেগটা কেমনে বের করব, এখানে আমরা আগে শিখছি, এর আগের লেকচারে আমি বলছি কেমনে এই সরণ দেওয়া থাকলে কেমনে বেগ বের করতে হয়। সরণের সমীকরণ দেওয়া থাকলে আমরা সরণের ডিফারেন্সিয়েশন করলে বেগ পাই, আর বেগের ডিফারেন্সিয়েশন করলে কি পাই, ত্বরণ পাই। তো এক্স সমান কি দেওয়া আছে, 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। তো এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা বেগ পাই, বেগ ডিএক্স বাই ডিটি। তো 3 মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন সূত্র, তাহলে 8t প্লাস 3t স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এই বেগের সমীকরণ পাই। তো আমাদের t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে বেগ, v1 ইজ ইকুয়াল টু কি 3 মাইনাস 0 প্লাস 0। তো এখানে v1 ইজ ইকুয়াল টু 3 পাই, 3 মিটার পার সেকেন্ড। তারপরে এখানে কোনো একক দেওয়া নাই, হ্যাঁ একক আছে 3 মিটার পার সেকেন্ড। আর t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বেগ, v2 ইজ ইকুয়াল টু কত, 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার, কত হয় 19 মিটার পার সেকেন্ড। তো আমি দুইটা বেগ পাইলাম, v1 পাইলাম, v2 পাইলাম। তো এখন গতিশক্তির পরিবর্তনটাই হবে আমাদের কৃতকাজ। তো গতিশক্তির পরিবর্তনটা হিসাব করি, হাফ এম কমন নিলাম, এখানে v2 এর মান কত, v2 এর মান 19 স্কোয়ার মাইনাস, আর v1 এর মান কত 3 স্কোয়ার। তো হিসাব করলে কত হয়, হিসাব করলে আসে হলো ভাইয়ারা, তোমরা পরে ক্যালকুলেটর হিসাব করে নিও, আমার হিসাব করা আছে আগে, 528 জুল, মানে 528 জুল, ঠিক আছে 528 জুল। আচ্ছা, আমাদের খালি বেশি কিছু জানার দরকার নেই, আমাদের কৃতকাজ বের করতে হলে আমাদের শক্তির পরিবর্তনটাই হিসাব করতে হবে। শক্তির পরিবর্তনটা হইতে পারে গতিশক্তির অথবা বিভব শক্তির। এখানে গতিশক্তির পরিবর্তন হয়, তো এখানে গতিশক্তির পরিবর্তন দিয়ে আমরা কৃতকাজ বের করছি। তো তারপরে স্প্রিং, তারপর টপিক কি আমাদের স্প্রিং। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, প্রতিবারই প্রশ্ন আসে মোটামুটি এই স্প্রিং থেকে। তো স্প্রিং তো আমরা সবাই জানি মোটামুটি স্প্রিং কি। স্প্রিং কি, এরকম পেছানো পেছানো থাকে, টানলে বড় হয়, এরকম সংকুচিত করা হয়। তো কোনো স্প্রিংয়ের উপরে যদি আমি স্প্রিংটা যদি আমি টানি, আচ্ছা স্প্রিং কি, আচ্ছা স্প্রিং আমরা বুঝি, স্প্রিং কেমনি কি, স্প্রিং এর কি। তো কোনো স্প্রিংয়ে যদি আমরা টানি তাহলে স্প্রিং এরকম সরণ ঘটে, মানে স্প্রিংয়ের আদি অবস্থা এটা, স্প্রিংটা টানলে স্প্রিং প্রসারিত হয়, মনে করো এই এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, এই যে এইটুক প্রসারিত হয়েছে স্প্রিংয়ের। হ্যাঁ, তো স্প্রিংয়ে এদিকে টানলাম কিন্তু সরণটা আমার এদিকে হয়েছে, ঠিক আছে, কিন্তু স্প্রিংটা তো নিজেরে টানতেছে, ভিতরের দিকে টানতেছে না, এদিকে টানতেছে। আমি এদিক বরাবর টানলাম স্প্রিং রে, কিন্তু স্প্রিং আমার উল্টা দিকে টানতেছে। তাহলে কি এফ এর সমানুপাতিক, মানে এফ এস মানে স্প্রিং এর বল বুঝাইছে এখানে, এফ এস সমানুপাতিক মাইনাস এক্স দ্বারা এখানে কি বোঝাই, মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি স্প্রিং আমার তো উল্টা দিকে টানতেছে, বলের বিপরীতে সরণ, মানে বলের বিপরীত দিকে সরণ, এই কারণে মাইনাস এক্স হয়।
এফ সমানুপাতিক মাইনাস এক্স, কারণ বলের বিপরীতে সরণটা হয় এই কারণে। তো এইখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনা হয়, এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এইখানে মাইনাস কে এক্স কেন হইলো? এখানে কেটা হইলো স্প্রিং ধ্রুবক, কেটারে একটা ধ্রুবক মানে মনে করা হয়, এটাতে আমরা স্প্রিং ধ্রুবক বলি। তো এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখানে এফ এসটা হইলো স্প্রিং এর বল, স্প্রিং দ্বারা প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখানে মাইনাস কেন হইলো? ওই যে সরণটা বলের বিপরীত দিকে, এখানে বলটা হলো এইদিকে কিন্তু সরণটা হলো এইদিকে, এই কারণে এটা হয়। তারপরে কি, তারপরে এইখানে আমাদের এইগুলা জানি বেশি লাভ নেই, আমাদের জানতে হবে হলো এখানে কৃত কাজ, স্প্রিংয়ের কৃত কাজটা কি। এখানে মনে করো আমি এজেন্ট, হ্যাঁ আমি স্প্রিংটারে টানছি কিন্তু স্প্রিংটা উল্টা দিকে আমারে টানছে, এই কারণে এফ এজেন্ট মাইনাস এফ স্প্রিং মানে মাইনাস এফ স্প্রিং মানে আমার দ্বারা মানে উৎপন্ন বল মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস স্প্রিংয়ের দ্বারা মানে সৃষ্ট বল, বুঝছো? তো এখানে এফ মাইনাস এফ এস রে ই লেখা যায়, কে এক্স লেখা যায়, ঠিক আছে? তো এই জায়গায় এগুলো বেশি ইম্পর্টেন্ট হলো এইটা স্প্রিং দ্বারা কৃত কাজ। স্প্রিং দ্বারা কৃত কাজ, প্রথমে আমি স্প্রিংটারে টানলাম, তো স্প্রিংয়ের মধ্যে একটা কাজ হইলো, ওই কাজটা হলো আমি করছি, এই কারণে ডাব্লু এজেন্ট ইজ ইকুয়াল টু হাফ কে স্প্রিংয়ের শেষ অবস্থান মাইনাস স্প্রিংয়ের আদি অবস্থান মানে এই যে বর্গ, হাফ কে হলো স্প্রিংয়ের ধ্রুবক, এক্স এফ স্কোয়ার মানে এফ ফাইনাল স্কোয়ার মাইনাস এফ ইনিশিয়াল স্কোয়ার। এখানে স্প্রিংয়ের আদি অবস্থান থেকে স্প্রিংয়ের শেষ অবস্থান থেকে স্প্রিংয়ের আদি অবস্থানটা আমি বিয়োগ দিছি, মানে বর্গ করে বিয়োগ দিছি, এটা হলো সূত্র, ঠিক আছে? তো আমরা কি জানি, আমি যা করব স্প্রিং তার উল্টা করবে, মানে তার নেগেটিভটা করবে। তো স্প্রিংয়ের কাজ ইজ ইকুয়াল টু আমার নেগেটিভ কাজটা, ডাব্লু এজেন্ট ইজ ইকুয়াল টু হাফ কে এফ, এটার উল্টা, আগে এফ ছিল আগে এখন আই, মানে শেষটা মাইনাস মানে আদিটা মাইনাস শেষটা, হাফ কে এফ ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এফ ফাইনাল স্কোয়ার, বুঝছো? এই সূত্রটা খালি মনে রাখতে হবে, স্প্রিং এর সূত্র এটা। প্রথম সূত্র কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এখানে এফটা কি, এফটা হলো আমার দ্বারা কৃত মানে আমার দ্বারা উৎপন্ন বল, আর আমাদের উৎপন্ন বলটা কি, যে দিক বরাবর সরণ হয়েছে ওই বরাবর আমার কাজটা, আমার বলটা কোন দিক হয়, আমার বলটা হয় হলো যেদিকে সরণ হয় ওইদিকে আমার বলটা হয়, আমার দ্বারা উৎপন্ন বলটা হয়। আর স্প্রিংয়ের কাজ কেমনে হয়, স্প্রিংয়ের বল কেমনে হয়, মানে সরণের বিপরীত দিকে, এই কারণে স্প্রিংয়ের ক্ষেত্রে সবসময় মাইনাস হয়, ঠিক আছে? এখানে মাইনাস কেন হলো না, এখানে মাইনাস কেন হলো না, এখানে আমি রাশিটারে উল্টাই দিছি। এখানে দেখো মানে স্প্রিংয়ের শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, কিন্তু এখানে স্প্রিংয়ের আদি অবস্থান মাইনাস শেষ অবস্থান, ঠিক আছে? তো উল্টা দিলে নেগেটিভ আসবে, আমরা সাজায় লিখছি। তো স্প্রিংয়ের সঞ্চিত শক্তির কি সমীকরণ কি, সূত্র কি? সঞ্চিত শক্তির সূত্র হলো ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিংয়ের সঞ্চিত শক্তির সূত্র হলো ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট সূত্র, এমসিকিউতে অনেক আসে। ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। তো তারপরে আমরা একটা ম্যাথ দেখবো, আর একটা এই যে টপিকের পর একটা ম্যাথ দেখবো, স্প্রিংয়েরই ম্যাথ দেখবো অনেক কয়টা। আচ্ছা, স্প্রিং সম্বন্ধে কি, স্প্রিংয়ের সম্বন্ধে মানে অনেকগুলা স্প্রিং, যেরকম তোমরা রোদের সম্বন্ধে পড়ো নাই ওই যে 9-10-এ, অনেকগুলা রোদ একসাথে করলে কেমনে কি হয়, রোদগুলা কেমনে যোগ করতে হয়, তুলো রোদ কেমনে বের করতে হয়, এরকম স্প্রিংও যোগ করতে হয় অনেকগুলো স্প্রিং। আচ্ছা, এই জায়গায় মনে করো অনেকগুলো স্প্রিং আছে, এগুলো স্প্রিং শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কেমনে তুল্য স্প্রিং বের করতে হবে? তুল্য স্প্রিং বের করার সূত্র হচ্ছে
1/k is equal to 1/k1 plus 1/k2 plus 1/k3, ঠিক আছে। 1/k1 is equal 1/k is equal to মানে এটা হলো তুল্য স্প্রিং is equal to এই যে এইগুলা এরকম, মানে আমাদের ধারকের যেরকম সম্বন্ধে ধারক নির্ণয় করতে হয় ওইভাবে স্প্রিংও নির্ণয় করতে হয়, স্প্রিং এর সম্বন্ধে এইভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। এটা সূত্র। এই অনেকগুলো স্প্রিং যখন শ্রেণীতে থাকে তখন তাদের তুল্য স্প্রিং কেমনে বের করতে হয়, 1/k is equal to 1/k1 plus 1/k2 plus 1/k3, ঠিক আছে। তারপরে যদি এটা সমান্তরালে থাকে, স্প্রিংগুলো যদি কোনো বস্তুর সাথে সমান্তরালে আটকানো থাকে, এই যে এরকম সমান্তরালে যদি আটকানো থাকে, তাহলে কেমনে আমি মানে তুল্য স্প্রিং বের করব। k is equal to তখন সবগুলো যোগ করলে হবে, নরমাল যোগ, k1 প্লাস k2 প্লাস k3, সবগুলো নরমাল যোগ করলে আমরা এখানে তুল্য স্প্রিং পাই যাই, ঠিক আছে। আচ্ছা, যদি স্প্রিংগুলোর মান এক থাকে, হ্যাঁ, যদি একই রকম মান থাকে স্প্রিং এর, সবগুলো স্প্রিং এর মান যদি মনে করো k1, সবগুলা স্প্রিং এর মান সমান হলে ধরি k1, সবগুলো স্প্রিং এর মান ধরি k1, ঠিক আছে। k1 হলে এই শ্রেণীর ক্ষেত্রে হবে হলো k is equal to মানে তুল্য স্প্রিং is equal to k1/n। কেন হইলো দেখো, মনে করো তিনটা স্প্রিং এর মান এক, হ্যাঁ, তো 1/k is equal to তিনটা স্প্রিং k1, তিনটা স্প্রিং k1 হলে কি হবে, তিনটা স্প্রিং k1 হলে লসাগু k1 আর উপরে 3, তাহলে কি n/3 n/k, মানে ও এটা আবার উল্টাই যাবে, এটা উল্টাই গেলে কি হবে, k is equal to k1/n, বুঝছো, যদি সবগুলো যদি সমান হয়। এই কারণে সবগুলো স্প্রিং এর মান সমান হলে তুল্য স্প্রিং হবে k1/n। এটা কিসের ক্ষেত্রে, এটা শ্রেণীর ক্ষেত্রে এরকম হবে। আর যদি সমান্তরালে সমান হয়, এটা ইজি, সমান্তরালে যদি সবগুলোর মান সমান হলে k is equal to 3k1, শুধু সামনে একটা 3 গুণ করে দিতে হবে, তাহলে হবে। যদি সবগুলো স্প্রিং এর মান সমান হয় তাহলে k is equal to 3k1, শুধু সামনে একটা 3 গুণ করে দিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা শর্টকাট, এটা আসে। তারপরে আমরা একটা ম্যাথ দেখে নিই, স্প্রিং দিয়ে একটা ম্যাথ, অঙ্কটা পড়ো। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, ঠিক আছে। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হবে, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। আচ্ছা, ধরো প্রথম স্প্রিং W1 is equal to half k x স্কয়ার, হ্যাঁ। এখানে প্রথম স্প্রিং এর ক্ষেত্রে W1 is equal to half k x স্কয়ার, প্রথম স্প্রিং। এখানে কি বলছে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, এই স্প্রিং ধ্রুবকের, আর এখানে কি বলছে, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হবে, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। মানে এখানে প্রথম স্প্রিং এর দ্বিগুণ পরিমাণ কাজ করতে হবে, মানে দ্বিতীয় স্প্রিং এর, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় স্প্রিং
প্রথম স্প্রিংয়ের অর্ধেক পরিমাণ প্রসারিত হয়। তাহলে আমাদের কি করতে হবে, এখানে W1 ইজ ইকুয়াল টু, এখানে কে এর মান, এখানে কে বলা আছে, কে স্প্রিং ধ্রুবক, এখানে বলা আছে কে স্প্রিং ধ্রুবক, এখানে কে লিখছি। প্রথম স্প্রিং W1 ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দ্বিতীয় স্প্রিং W2 ইজ ইকুয়াল টু হাফ কে ড্যাশ ধরলাম W2 রে, মানে W2 এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কে ড্যাশ ধরলাম। আর আমার কতটুক পরিমাণ প্রসারিত হয়, প্রথম স্প্রিংয়ের অর্ধেক, মানে দ্বিতীয় স্প্রিংয়ের অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়, মানে দ্বিতীয় স্প্রিংয়ের অর্ধেক পরিমাণ লম্বা হয়, তাহলে x/2 পরিমাণ লম্বা হয়। ঠিক আছে, এটা এটা সূত্র। তো আমাদের কি বলছে এখানে, আমরা কি বলছি, দ্বিতীয় একটি স্প্রিংকে অর্ধেক পরিমাণ লম্বা করতে প্রথম স্প্রিংয়ের দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়। তাহলে W2 ইজ ইকুয়াল টু প্রথম স্প্রিংয়ের দ্বিগুণ পরিমাণ, তাহলে 2W1। ঠিক আছে, মানে দ্বিতীয় স্প্রিংয়ের অর্ধেক পরিমাণ প্রসারিত করতে প্রথম স্প্রিংয়ের দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়। তো এই যে 2W1 দিছি, হ্যাঁ। তো এখন মানগুলো বসাই দিই। W1 ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়, 2 ইন্টু হাফ কে ড্যাশ x/2, অর্ধেক পরিমাণ লম্বা হয়, মানে এক্স স্কোয়ার। তো এখন এটা ক্যালকুলেশন করলে এই হাফ কাটে, তারপরে এখানে কে এক্স স্কোয়ার থাকে, আর ওই পারে 2 ইন্টু কে ড্যাশ ইন্টু এক্স স্কোয়ার বাই 4। তো আমার কি হয়, এখানে এই এক্স স্কোয়ার কেটে যায়, তাহলে আমার কে ড্যাশ ইজ ইকুয়াল টু 8k, এইটা। ঠিক আছে, আমি দ্বিতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত পেলাম, কে ড্যাশ ইজ ইকুয়াল টু 8k। ঠিক আছে, তো আমার অঙ্কে কি বলছে, অঙ্কে বলছে হলো, মানে দুইটা স্প্রিং দেওয়া আছে, একটা স্প্রিং ধ্রুবক মানে নর্মালি দেওয়া আছে, আর ওই স্প্রিং কতটুকু প্রসারিত হয়েছে এইটুকু দেওয়া আছে। আর আমাদের শর্তটা কি, এখানে বলছিল দ্বিতীয় স্প্রিংটাকে অর্ধেক পরিমাণ লম্বা করতে প্রথম স্প্রিংয়ের দ্বিগুণ পরিমাণ কাজ করতে হয়। এই যে অর্ধেক পরিমাণ লম্বা করছি, দ্বিগুণ পরিমাণে কাজ করছি। তো এখানে হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ, মানে মানগুলো বসাই দিছি, এখানে W1 এর মান বসাই দিছি, W2 এর মান বসাই দিছি, 2 ইন্টু W1 এর মান বসাই দিছি। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপরে আমাদের আরেকটা ম্যাথ দেখি আমরা। একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এরকম অনেক অঙ্ক ইউনিভার্সিটিতে MCQ আকারেই পাবা। সেটা কেমনে করতে হয়, একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োগ করা হয়। হ্যাঁ, আমাদের এখানে কি, স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল, মানে এখানে এক্স দেওয়া আছে আর এফ দেওয়া আছে। আমার স্প্রিং ধ্রুবক কে বের করতে হবে কেমনে, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তো এখানে কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, আমার এফ এর মান কত, এফ এর মান 30 নিউটন, 30, আর এক্স এর মান কত 10 সেন্টিমিটার, তাহলে 0.10 মিটার। ঠিক আছে, তো আমার এখানে করলে কি হয়, 300
নিউটন মিটার ইনভার্স 1, ঠিক আছে, 300 নিউটন মিটার ইনভার্স 1। তারপরে আমাদের কি বলছে, স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত। আচ্ছা, একটা স্প্রিংটারে আমি 0.08 মিটার মানে 8 সেন্টিমিটার প্রসারিত করলাম, 8 সেন্টিমিটার প্রসারিত করলাম, ঠিক আছে। তাহলে এর কৃত কাজ কত, আমরা কৃত কাজের সূত্র কি জানি, W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে, হাফ কে এক্স ফাইনাল মানে এক্স এর শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এফ ইনিশিয়াল। তখন বের করি, কেমনে বের করব, তো হাফ কে এর মান কত, কে এর মান 300 বের করছি, ইন্টু 300, আর এখানে অবস্থানের পরিবর্তনটা কত, এখানে বলা আছে অবস্থানের পরিবর্তন মানে 8 সেন্টিমিটার প্রসারিত হয় মানে কি, অবস্থানের পরিবর্তন 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার মানে কি 0.08 মিটার। তো এটা হিসাব করলে কত আসে, এটা হিসাব করলে আসে হলো 0.96 জুল। শক্তির এই কাজের একক কি, কাজের একক জুল, ঠিক আছে, কাজের একক জুল। আমরা বুঝলাম এখানে এফ ইজ ইকুয়াল টু কে এক্স আর কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, এইটা দিয়ে আমরা স্প্রিং ধ্রুবক কে এন ওয়ান বের করলাম, কারণ এখানে স্প্রিং ধ্রুবক লাগবে। তারপরে বের করার পরে এখানে সূত্র লিখলাম, ডিরেক্ট সূত্র, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এর আদি অবস্থানের স্কোয়ার মাইনাস এক্স এর শেষ অবস্থানের স্কোয়ার, শেষ অবস্থানের স্কোয়ার মাইনাস আদি অবস্থানের স্কোয়ার। তারপরে ডাইরেক্ট মানগুলো বসাই দিলাম, অঙ্ক হয়ে গেল, ইজি ম্যাথ। অঙ্কটা কি বলছিল, অঙ্কটা এখানে কি বলছিল, এখানে বলছিল হইলো একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। এই স্বাভাবিক অবস্থান থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন হয়। স্প্রিংটিকে আমি 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত, স্প্রিংটারে আমি 8 সেন্টিমিটার প্রসারিত করলাম, কত কৃত কাজ পাবো এটা বের করতে বলছে। এই যে কৃত কাজ আমরা 0.96 জুল পাইলাম, ঠিক আছে। আমাদের লাস্ট ম্যাথ, এটা করলে শেষ আজকে। আচ্ছা, একটি স্প্রিংকে 2:3 অনুপাতে কাটা হলো, প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে। একটি স্প্রিংকে 2:3 অনুপাতে কাটা হলো, প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে। এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এটা ধরো একটা স্প্রিং, ঠিক আছে, এটা একটা স্প্রিং। এই স্প্রিংটাকে 2:3 অনুপাতে কাটা হলো, মানে মোট 5টা ভাগ করা হয়, মানে মোট এটারে 5টা ভাগ করা হয়, তার মধ্যে এটা 2:3 অনুপাতে বিভক্ত করা হয়। তো এই দুইটারে মিলে 2:3 মানে 2:3 অনুপাতে বিভক্ত করা হয়, 2:3, এটুক 2 আর এটুক 3, ঠিক আছে, 2:3 অনুপাতে কাটা হয়, ঠিক আছে। তো আমার তো 5টা সমান সমান ভাগে ভাগ করা হয়, এই সবগুলা মানই সমান, সবগুলা এখানে মান সমান। আচ্ছা, ধরি আমরা এরকম 5টা স্প্রিং, 2, 3, আঁকানো খারাপ হচ্ছে কিছু মনে করো না ভাইরা, 4, 5, ঠিক আছে। এখানে 5টা স্প্রিং আছে, 5টা স্প্রিং এর মান তো আমার সেমই হবে, সবগুলো ধরলাম K1, ঠিক আছে, সবগুলো K1, 1, 2, 3, 4, 5, 5টা স্প্রিং সবগুলা K1। আমার সূত্র কি ছিল, যদি স্প্রিংগুলা সিরিজে যুক্ত থাকে, যদি সিরিজে যুক্ত থাকে স্প্রিংগুলো, তাহলে সূত্র কি, K is equal to K1 by N, এটা সূত্র না আমাদের, যদি সিরিজে যুক্ত থাকে তাহলে K is equal to K1 by N। তো আমার এখানে তো
কে কে দেওয়া আছে এখানে, স্প্রিং ধ্রুবক কে তো ধরে নিছি, তাহলে Q1 এর মান কত হবে? Q1 ইজ ইকুয়াল টু K1/5, 5টা স্প্রিং আছে, তো K1 ইজ ইকুয়াল টু 5K। Q1 ইজ ইকুয়াল টু কি 5K, ঠিক আছে। দেখো এই জায়গায় স্প্রিংটা কি বলছে, 2:3 অনুপাতে বিভক্ত করতে বলছে। মনে করো মোট 5টা ভাগ আছে, এক পাশে 2টা আর এক পাশে 3টা ভাগ রাখতে হবে, তো এই কারণে 2:3 অনুপাতে বিভক্ত করা হয়েছে। তো 2:3 অনুপাতে বিভক্ত করা মানে কি, এক পাশে 2টা আর এক পাশে 3টা, মোট 5টা, এখানে মোট 5 ভাগ করা হয়েছে। আমরা আগের সূত্র থেকে জানি, মানে আগে দেখছি, যদি সবগুলো স্প্রিং এর মান যদি সেম থাকে তাহলে এই সূত্র বসে K ইজ ইকুয়াল টু K1/n। তো আমার n এর মান কত 5, 5টা, যেহেতু 5টা স্প্রিং, 5টা ছোট ছোট স্প্রিং, ঠিক আছে। তো সবগুলো স্প্রিং এর মান 5K, মানে 5K। সবগুলো স্প্রিং এর মান 5K, ঠিক আছে। তো তারপরে আমার কি বলছে, 2:3 অনুপাতে কাটা হলো প্রতিটি টুকরার ধ্রুবক কত। আমাদের তো টুকরা আসলে 2টা, ঠিক আছে, আমাদের তো টুকরা আসলে 2টা, টু টু 2:3, মানে একটা 2 একটা 3, ঠিক আছে। তো আমার আসলে যে 2টা টুকরা আছে, 2টা টুকরার জন্য আমি কি বের করব, 5K/2, এখানে 5K/3, ঠিক আছে। স্প্রিং ধ্রুবক হলো, প্রতিটি টুকরার স্প্রিং ধ্রুবক হলো, মানে এই টুকরার জন্য স্প্রিং ধ্রুবক এটা, আর এই টুকরার জন্য স্প্রিং ধ্রুবক এটা। তো 2টা টুকরার জন্য আলাদা 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 স্প্রিং ধ্রুবক 5K/2, 5K/3, এটা, ঠিক আছে। তো আমরা স্প্রিং ধ্রুবক বের করলাম, তারপরে এভাবে বের করলাম, কিন্তু আমাদের অ্যাডমিশনে তো এত সময় পাবো না, এই কারণে একটু শর্টকাট খাটাই। আচ্ছা, যদি আমাদের বলতো m:n অনুপাতে স্প্রিংটা আলাদা করতে, তো আমরা শর্টকাট কি অ্যাপ্লাই করতাম, নর্মালি কি, এই পাশের ক্ষেত্রে হবে হলো m+n ইন্টু K/m, মানে এই পাশে যে m থাকবে mটা ভাগ হবে, আর এই পাশের ক্ষেত্রে হবে হলো n এর ক্ষেত্রে হবে হলো m+n ইন্টু K/n, বুঝছো ভাইরা। নর্মালি বেশি কিছু না, মানে দুইটা যোগ করতে হবে, যোগ করে ওর সাথে কেউ গুণ করে ওই যেটার অনুপাত বলতিছে ওই পাশেরটা ভাগ করে দিতে হবে খালি, এটাও একই হবে নর্মালি। 5K/2, 5K/3, বুঝছো কেমনে হইলো। এখানে 2:3 মানে কি, মোট 5টা ভাগ আছে, 5টা ভাগ দিয়ে, মানে 5টারে আমরা 2 ভাগ করলাম, একটা 2 ভাগ দিয়ে এক জায়গায় করলাম, এক ভাগ করলাম, আর 3 ভাগ দিয়ে এক জায়গায় করলাম, ওইটা হলো, মানে মোট 2 ভাগ করব, কিন্তু আসলে 5টা আছে, আমরা মোট 2 ভাগ করব 2:3 অনুপাতে, এই কারণে এইভাবে লিখছি। এই স্প্রিংটারে মানে মোট 5টা ভাগ স্প্রিং আছে, এই 2টারে আলাদা, এই 3টারে আলাদা করলাম, এই কারণে 2:3 হয়েছে। আর আমার মোট স্প্রিং 5টা স্প্রিং আলাদাভাবে লিখছি, 5টা স্প্রিং আলাদা করলে 5টা ছোট ছোট স্প্রিং এর মান সমান হয়, তাই সবগুলা K1 হইলে আমরা সূত্র থেকে জানি হলো, মানে স্প্রিং এর মান কেমনে বের করতে হয়, K ইজ ইকুয়াল টু K1/5, তো K1 ইজ ইকুয়াল টু 5K, এই সূত্র। তো K1 ইজ ইকুয়াল টু যদি 5K হয়, তো আমার এই দুইটা আগের সূত্র থেকে জানি K ইজ ইকুয়াল টু K1/5, তো এই দুইটা মিলে মনে করো K1, K1/5, K1/2, 2 কেন হইলো আমার এখানে, 2 কেন হইলো এখানে, যে 2:3 অনুপাতে ভাগ করা হয়েছে, এই কারণে এখানে 2 হয়েছে, আর এখানে 3 অনুপাতে ভাগ করা হয়েছে, এই কারণে এখানে 3 হয়েছে, বুঝছো, এটাই। তাহলে আজকের মতো শেষ এখানেই, আর কিছু নাই। আমাদের নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু শেষ করব, তাহলে আসি ভাই।